Follow and subscribe for more updates. 2রা এপ্রিল 2019। পর্বতের কাছে এসে দাঁড়ালে অন্ধকারকেও জীবন্ত বলে মনে হয়। গগনচুম্বী শৈলশ্রেণী যখন জমাট আঁধারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে, তখন মনে হয় হয়তোবা কোনো প্রাগৈতিহাসিক দানব বিরাট দেহটাকে এলিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। তার খসখসে কালো চামড়া থেকে ছড়িয়ে পড়েছে অতিলৌকিক আঁধার। সে অন্ধকার নির্জীব নয়, একটু একটু করে অতৃপ্ত অশরীরীর মতো সেও যেন কোনো এক নির্দিষ্ট রূপ ধরার চেষ্টা করছে। তার কালো কুচকুচে লম্বা আঙুলগুলো বুঝি ইশারায় কিছু নির্দেশ করে বলতে চায় ওই দিকে, ওখানে। আকাশে হালকা মেঘের মধ্যে রূপলি একফালি চাঁদ তীব্র শানিত ফলার মতো নিষ্ঠুর বাঁকা হাসি হাসছে। তার আলোয় ছুঁয়ে পড়ছে এক বিষণ্ণ সর্বগ্রাসী গহ্বরে, সেই গহ্বর যার তৃষ্ণা যুগ যুগ ধরে সহস্র যৌবনোচ্ছল পাহাড়ি নদী চঞ্চল ঝোড়াও মেটাতে পারেনি। সেই গহ্বর সৃষ্টির আদি যুগ থেকেই সব কিছু প্রত্যক্ষ করেছে। এক প্রবীণ প্রাজ্ঞ মানুষের মতো হৃদয়ে বরফ শীতল নিলিপ্ত মেখে দেখে গিয়েছে জীবনের অলিখিত অধ্যায়গুলো। সে পৃথিবীতে আদিমতম সাক্ষী, আর তার নাম খাদ। খাদের অন্ধকার বুক থেকে উঠে আসছে হালকা ধোঁয়াশা, আর কিছু নেই, শুধু অন্ধকার, শুধু খাঁ খাঁ করা শূন্যতা, আর কিচ্ছু নয়। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আচমকা রাত্রির শান্ত নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে একটা অত্যন্ত মৃদু স্বর ফিসফিস করে বলে উঠল কথাগুলো। আবছা কুয়াশায় সেই কণ্ঠস্বরের মালিককে স্পষ্ট দেখা যায় না, শুধু একটা ছায়াদেহ কোনো মতে টলতে টলতে এসে দাঁড়ালো খাদের ধারে। তার নেশাগ্রস্ত নড়বড়ে পা ফেলা দেখলেই ভয় হয় যে এই বুঝি পড়ে যাবে খাদের অতলে। যে রকম বিপজ্জনকভাবে টলছে মানুষটা, তাতে যে কোনো মুহূর্তে অতলান্তিক খাদ গ্রাস করতে পারে তাকে। কিন্তু লোকটার কোনো ভয় নেই। সে নির্ভয় টলতে টলতে খাদের কিনারায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে ছুড়ে দিল সেই বাক্যটাই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। খাদ নিশ্চুপ, শুধু কুয়াশা আর অন্ধকার ছাড়া তার আর কিছুই দেওয়ার নেই। আপাতত শুধু এক অদ্ভুত প্রতীক্ষায় সে দু হাত বাড়িয়ে আছে। হয়তো সেটাই একমাত্র উত্তর। 2রা এপ্রিল 2010, একটি বৃষ্টিস্নাত সকাল। দূরের হিমালয় সাদা শৃঙ্গ সূর্যের নরম সোনালি আলোয় ঝকমক করছে। দুপাশে সদ্য স্নাত সবুজ পাহাড় লাশের ঢল নামিয়েছে, যেন নগাধিরাজ সোনার মুকুট পরেছে। ধবধবে সাদা রাজবেশে কখনো সোনালি কখনো রূপলি জরির কারুকার্য। দু কাঁধের রেশমি পান্না সবুজ স্কন্ধাবরণ তার পেশল দেহ স্পর্শ করে লুটিয়ে পড়েছে দুদিকে। এই দৃশ্যকে পেছনে রেখে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা ঝকঝকে কাঠের বাংলো। তার লাল টুকটুকে টালির ওপরে এসে পিছলে পড়েছে সূর্যরশ্মি। বাংলোর চারপাশে কিছু আপেল ও পাইন গাছের ভিড়। আপেল গাছগুলো এই মুহূর্তে ফুলে ফুলে ভরা। সবুজ পাতার ফাঁক দিয়ে সাদা ফুলগুলো ভারী লাজুক ভঙ্গিতে উঁকি মারছে। সাদার সঙ্গে ঈষৎ গোলাপি রঙের আভা যেন তাদের লজ্জারই প্রকাশ। বাংলোর সামনে যতদূর চোখ যায় লাল রঙের আগুন, কামনা বাসনায় লেলিহান উদ্যোগ্র লাল টিউলিপের বাগান সৌন্দর্যের চরমে প্রস্ফুটিত। তার অনতি দূরেই খাদ, অতলান্তিক রহস্য আর নীরবতা নিয়ে সকালের রোদ মাখছে। সাদা মেঘের পাতলা আস্তরণে ঢাকা থাকা দরুন প্রায় কিছুই দেখা যায় না। সূর্যরশ্মিও সে জমাট কুয়াশাকে ভেদ করে উঠতে পারেনি। মিসেস নীলম শেরওয়াত সেই খাদের দিকেই অনিমেষে তাকিয়েছিলেন। এক হাতে ধরা বসরা স্নাত সিক্ত লাল টিউলিপের গুচ্ছ, অন্য হাতটা
তা কোনো অজানা কারণে মুষ্টিবদ্ধ। তার লম্বাটে নিখুঁত মুখমণ্ডল এই মুহূর্তে কোনো রকম চাঞ্চল্য নেই। ঈষৎ ধূসর চোখ দুটো খাদের দিকেই নিবদ্ধ, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই। খাদের মতোই শূন্য এবং অভিব্যক্তিহীন। সব মিলিয়ে তাকে অদ্ভুত একটা ভাবলেশহীন অন্ধ পুতুলের মতো দেখাচ্ছে। মাম্মাক মামাক, একটি কচি মিষ্টি স্বরে তার নিস্তরঙ্গ দৃষ্টিতে আলোড়ন উঠল। মুহূর্তের মধ্যে শূন্যতা সরে গিয়ে দু চোখে উপচে পড়ছে মমতা ও স্নেহ। তিনি হাসি মুখে পিছনের দিকে তাকালেন। একটি বছর তিনেকের শিশু ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে এদিকেই ছুটে আসছে। খণ্ড মুহূর্তের মধ্যেই নীলমের কোলে ঝাঁপিয়ে পড়ে গম্ভীর মুখে বলল সে, ম্যানে পাপাকে হারা দিয়া। অপত স্নেহের সঙ্গে কিছুটা কৌতুক নেচে উঠল মিসেস শেরওয়াতের চোখ। হাসি চেপে ছদ্ম কৌতূহলে বললেন, আচ্ছা। 3 বছরের বালক সজোরে মাথা ঝাঁকায়। এতক্ষণে সে তার বাবার সঙ্গে ছোট্ট প্লাস্টিকের কামান নিয়ে যুদ্ধ খেলছিল। দুশ্মনের ফৌজ তথা কয়েকটা কাঠবিড়ালি একখানা পাইন গাছকে দখল করে ঘাঁটি বানিয়ে বসেছিল। তাদের সবাইকে পরাস্ত করে শেষ পর্যন্ত ফৌজি সাহেব নিজের বাবাকে হারিয়েছেন। বলাই বাহুল্য, বড়ই পরিশ্রম হয়েছে তার। হেই জোয়ান, অ্যাটেনশন! পিছন থেকে এবার পুরুষালী ভারী কণ্ঠ ভেসে এলো। বছর 35-এর এক দীর্ঘ ও বলিষ্ঠ মানুষ বাংলো থেকে বেরিয়ে এদিকেই এলেন। শিশুটির কাছে এসে বললেন, তুমি দ্রাস সেক্টর অরক্ষিত রেখে এসেছ, আর সেটা আপাতত আমার দখলে। এতক্ষণের বিজয়ী হাস্যমুখ শিশুটি এবার হাপস নয়নে কান্না জুড়ে দিল। একটু আগেই অনেক কষ্ট করে সে শত্রু সেনা নিধন করে ভারত মাতাকে মুক্তি দিয়ে এসেছে, কিন্তু কে জানতো যে শত্রু আবার ফিরে আসবে। বেচারি কাঁদতে কাঁদতেই বলে, আপনি চিটিং কিয়া। নীলম শেরওয়াত ক্রন্দনরত বালকটির মাথায় হাত বোলাতে বোলাতে পুরুষটির দিকে ছদ্মরাকে তাকালেন। গম্ভীর কণ্ঠে বললেন, দিস ইজ আনফেয়ার মেজর ধীমন্ত শেরওয়াত। মেজর ধীমন্ত শেরওয়াত ফিক করে হেসে ফেললেন। হাসলে তার গালে ভারী চমৎকার একটা টোল পড়ে। হাসতে হাসতেই উচ্চস্বরে জবাব দিলেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। নীলমের ভুরু ধনুকের মতো বেঁকে গেছে। নিচু স্বরে বললেন, তোমায় কতবার বলেছি ওইটুকু বাচ্চাকে যুদ্ধ ও মারদাঙ্গা শিখিও না। দুনিয়ায় আর কোনো খেলা নেই। ধীমন্ত শান্ত হাসলেন। নীলমকে বুঝিয়ে লাভ নেই। সম্পর্কে স্ত্রী হলেও নীলম তার থেকে অনেকটাই ছোট। দুজনের বয়সের মধ্যে প্রায় 10 বছরের ফারাক। তাই নীলমের মধ্যে এখনো কিছুটা ছেলে মানুষই রয়ে গিয়েছে। তিনি যুদ্ধ, বন্দুক, তোপ, গোলা থেকে দূরেই থাকতে চান। আসলে কার্গিলের যুদ্ধ নীলমকে অল্প বয়সেই একদম অনাথ করে দিয়েছিল। তাই যুদ্ধ শব্দটাকে আন্তরিক ঘৃণা করেন তিনি। জীবনের প্রারম্ভেই নীলম কার্গিল সীমান্তের কাছাকাছি একটি প্রান্তিক গ্রামের বাসিন্দা ছিলেন। সংসারে দরিদ্র মেষপালক বাবা এবং একটি মূক ও বধির জড়ভরত ভাই ছাড়া আর কেউ ছিল না। নীলমের মা ছেলেটিকে জন্ম দিতে গিয়েই মারা যান। তখন নীলমও মাত্র 7 বছরের শিশুকন্যা। কিন্তু গরিবের সংসারে মেয়েরা অল্প বয়সে বড় হয়ে যায়। তাই সদ্যজাত মাতৃহারা শিশুটির জননী স্থান দখল করে নিতে বিশেষ অসুবিধে হয়নি নীলমের। ছোট্ট ভাইটি জন্ম থেকেই জড়বুদ্ধি এবং মুখ বধির। তাই তার দিদির হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছিল তাকে। কিন্তু কার্গিলের ভয়াবহ যুদ্ধ নীলমা তার ভাইয়ের একমাত্র অবলম্বনটুকুও কেড়ে নিল। জঙ্গিদের অবিরাম গোলাবর্ষণের শিকার হলেন তার বাবা। অনাথ ভাই বোনকে ভারতীয় সেনারা উদ্ধার করল ঠিকই, তবে নীলমের কপালে আরও যন্ত্রণা লেখা ছিল। এর কিছুদিন পরেই এক তুষার ঝড়ের রাতে তার 8 বছরের সন্তানসম ভাইও চিরদিনের জন্য নিখোঁজ হয়ে গেল। জড়মস্তিষ্ক বালক প্রায় এদিক ওদিক চলে যেত,
আবার কয়েকদিন পরে ফিরে আসতো। সেবার আর ফিরল না। এই গোটা ইতিহাসটাই স্বয়ং নীলম বলেছেন মেজর শেরওয়াতকে। জীবনের কোনো অধ্যায়ই গোপন রাখেননি তিনি। ওদের প্রেম পর্বের শুরুতেই নিজের সম্পর্কে সব বলে দিয়েছিলেন নীলম। আজ থেকে 10 বছর আগে সেই 15 বছরের উদ্ভ্রান্ত ও ক্লান্ত অনাথা কিভাবে এক বৌদ্ধ আশ্রমের কাছে আশ্রয় পেয়েছিল, মনাস্ট্রিতে তার ধর্মীয় শিক্ষা, স্কুলিং থেকে শুরু করে পরবর্তী উচ্চশিক্ষার ইতিহাস সবই বলেছিলেন নীলম। শুনতে শুনতে অন্তরে এক গভীর বেদনাবোধ টের পেয়েছিলেন ধীমন্ত। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল পৃথিবীতে যুদ্ধ নামক জিনিসটা না থাকলেই বোধহয় ভালো হতো। কিন্তু পরক্ষণেই ফিরে গিয়েছিলেন তাদের চিরাচরিত আর্মির শিক্ষায়। নো অ্যাগনি, নো পেইন শ্যাল মেক মি ক্রাই। একজন প্রফেশনাল যোদ্ধার মনে দুর্বলতার কোনো স্থান নেই, আর যুদ্ধের ক্ষেত্রে কোনো গেমই আনফেয়ার নয়। এমনকি সাধারণ মানুষের অসহায় মৃত্যুও পার্ট অফ দ্য গেম। প্যাথেটিক কিন্তু আনফেয়ার বলা যায় না, কারণ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মাম্মা, খিদে পেয়েছে। শিশুপুত্রের আবদারের কণ্ঠস্বরে সংবিত ফিরল ধীমন্তের। সে কান্না থামিয়ে এখন ব্রেকফাস্টের দাবি করেছে। তিনি হাসি মুখে তাকালেন নীলমের দিকে। আমাদের বীর ক্যাপ্টেন এখন ব্রেকফাস্টের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে চান। কৈশক? মেজরের হাসি ঝলমলে মুখের দিকে তাকিয়ে ইতিবাচক মাথা নাড়লেন নীলম। তারপর ভারী রহস্যময় হাসি হেসে স্বামীর দিকে এগিয়ে দিলেন সদ্য তুলে আনা রেড টিউলিপের গুচ্ছ। মৃদু হেসে বললেন, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মেজর শেরওয়াত। সারপ্রাইজ গিফটটা রাতের জন্য তোলা রইল। বলতে বলতে ফের তাকালেন খাদের দিকে। খাদ থেকে তখনও উঠে আসছে ধোঁয়া ধোঁয়া মেঘ। তার ধূসর চোখের মতোই রহস্যময় কুয়াশা ঢেকে রয়েছে সেই মৃত্যু গহ্বরকে। লেটস কল আ স্পেড। কর্নেল মনোজ গুপ্তা উইস্কির গ্লাসে চুমুক দিয়ে সামান্য নেশা জড়ানো কণ্ঠে বললেন, আ স্পাই ইস আ স্পাই। তার কোনো জাত নেই, নাম নেই, সম্পর্ক নেই, সে শুধু বিশ্বাসঘাতক। নীলম তার দিকে কাবাবের প্লেট এগিয়ে দিতে দিতে হেসে বললেন, যে আপনার চোখে বিশ্বাসঘাতক সে অন্যদের চোখে দেশপ্রেমিকও হতে পারে। কর্নেল ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন নীলমের দিকে। একটু রুক্ষ কণ্ঠে জানালেন, ইউ নো মিসেস শেরওয়াত, আমার তো কখনো কখনো সন্দেহ হয় যে আপনি নিজেই স্পাই নন তো। ধীমন্ত সজোরে হেসে ওঠে। তার শিশুপুত্র কিছু না বুঝেই থিলথিলিয়ে হেসে উঠল। কর্নেল গুপ্তা পারলে গোটা দেশের লোককে স্পাই হিসেবে চিহ্নিত করেন। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের যোদ্ধা মনোজ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই অত্যন্ত সন্দিগ্ধ হৃদয়, এবং কয়েক প্যাক পেটে পড়লে সন্দেহের মাত্রা কিছুটা বাড়াবাড়ির পর্যায়েও চলে যায়। ধীমন্ত, মত হাসিও বেটা। কর্নেল গুপ্তা তখনও নীলমের দিকে তাকিয়ে আছে। লুক অ্যাট হার। এরকম সুন্দরী তরুণী তোমার মতো একটা আধবুড়ো লোকের প্রেমে কিভাবে পড়ে? তোমার মতো একটা অপদার্থর সঙ্গে 4 বছর সংসারই বা কি জন্য করছে ভাইয়া? কুছ তো গড়বড় হ্যায়। ধীমন্ত এবার গর্বের হাসি হাসে। সত্যিই তো, নীলম স্নেহে, প্রেমে এবং ভালোবাসায় তার সংসারটাকে স্বর্গ বানিয়ে রেখেছেন। এমনকি দেব শিশুর মতো এক সন্তানের সুখও পেয়েছেন তিনি। জীবনে আর কি চাই? নীলমের জন্যই তিনি আজ সুখী, পরিপূর্ণ। সেজন্য তার প্রতি কৃতজ্ঞ বটে। নীলম কিন্তু আদৌ কর্নেলের কথায় ব্যথিত হননি, বরং উল্টে মুচকি হেসে বললেন, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কর্নেল গুপ্তা লম্বাটে মুখ করে ফের পানপত্র তুলে নেন, সঙ্গে কাবাবও। মিসেস রজনী গুপ্তা তার পাশেই বসেছিলেন। স্বামীর দিকে কটমট করে তাকিয়ে বললেন, আর্মিতে থেকে তোমরা সবাই মাথা মোটা হয়ে গিয়েছ। বছরে তো কটা দিন মাত্র ছুটি, তার উপর আজ আবার ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। এখনও স্পাই, যুদ্ধ, গোলাগুলি তোমাদের পিছন ছাড়ছে না।
ওসব কোস্তাকুস্তি বর্ডারে গিয়ে করো। নাও জাস্ট এনজয় দ্য ফুড। ফুট গায়া তেল লেনে। বইয়ের ধমক খেয়েও বিন্দুমাত্র অপ্রভৃত হলেন না কর্নেল গুপ্তা। উল্টে বললেন, তোমাদের কোনো ধারণাই নেই যে বর্ডারে কি হচ্ছে। ডেইলি কিছু না কিছু লফড়া ঘটছেই। কত স্পাইয়ের সঙ্গে আমাদের রোজ লড়তে হয় জানো। ওই ব্যাটারা সবসময় ফাঁক খোঁজে। জঙ্গিদের থেকেও মারাত্মক হচ্ছে ওদের গুপ্তচরেরা। উপস্থিত বাকি তিনজনই পরস্পরের মুখের দিকে তাকালেন। এমনকি মেজরের শিশুপুত্রও মুখ তুলে তাকালেন। মনোজ এখন কি বলবেন তা ওরা প্রত্যেকেই জানেন। আজ পর্যন্ত মেজর শেরওয়াতের এই বাংলোয় যত অনুষ্ঠান হয়েছে প্রত্যেকবারই কর্নেল গুপ্তা ও রজনী আমন্ত্রিত হয়েছেন। ধীমন্তের বাবা মা বহু দিন হলো গত হয়েছে। ভাই বোনের সঙ্গেও তেমন সম্পর্ক নেই। বন্ধু বলতে এই একজনই। ধীমন্ত ও নীলমের বিয়ে থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়া, জন্মদিন পালন, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুরই সঙ্গী শুধু এই গুপ্তা পরিবার। আর যতবারই এই চারজন আনন্দোৎসবে মিলিত হয়েছেন ততবারই এই বিশেষ এক গুপ্তচরের গল্প বাধ্যতামূলকভাবে শুনতে হয়েছে সবাইকে। মিসেস গুপ্তা বিড়বিড় করে বললেন, ও গড মনোজ, নট আগেন। তার বিরক্তিতে ফুৎকারে উড়িয়ে দিয়ে বহুবার বলা সেই গল্পটাই আবার বলতে শুরু করলেন কর্নেল গুপ্তা। এক বিপজ্জনক গুপ্তচরের কাহিনী। কার্গিলের যুদ্ধের পর প্রায় 1 বছর পরের ঘটনা। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের সেই ভয়াবহ বাস্তবতা থেকে তখনও বেরিয়ে আসতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। কার্গিলের ভয়ঙ্কর ব্লান্ডারটা হজম করতে পারেনি ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল এবং সুবেদাররা। তাই সীমান্তরক্ষীদের ওপর কড়া হুকুম ছিল সবসময় সতর্ক থাকতে হবে। কোনো রকম ঝুঁকি আর নেওয়া যাবে না। তার উপর থেকেই ক্রস বর্ডার সেলিংয়ের ফলে প্রায় আহত বা নিহত হতে থাকলো ভারতীয় জওয়ানরা। আর্মির ওপরওয়ালারা সন্দেহ প্রকাশ করলেন যে ভারতীয় সেনাদের খবর নিশ্চয়ই কোনো না কোনোভাবে শত্রুপক্ষের কাছে পৌঁছে যাচ্ছে, নয়তো এত নিখুঁতভাবে জওয়ানদের গতিবিধি জানতে পারছে কি করে প্রতিপক্ষ। বলাই বাহুল্য, তারপর থেকেই বাচ্চা বুড়ো নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো ইন্ডিয়ান আর্মি। এর মধ্যেই ঘটে গেল আরও একটা মর্মান্তিক ঘটনা। ধীমন্ত ও মনোজের এক সঙ্গী অভিজিৎ পাণ্ডে যখন আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে নাইট ডিউটিতে ছিলেন তখন খুব কাছ থেকেই একটা আচমকা গ্রেনেড তার পায়ের কাছে এসে পড়ল। অভিজিৎ কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক একটা বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে মানুষটা ধোঁয়া হয়ে গেল। পড়ে রইল শুধু কিছু ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নিজের বন্ধুর এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি ধীমন্ত শেরওয়াত ও মনোজ গুপ্তা। মনোজ গুপ্তা দাঁতে দাঁত পিষে বলেছিলেন, মা কাসম, ইসকা বদলা জরুর লুঙ্গা, আঁককে বদলে আঁক শালে। ধীমন্ত মুখে কিছু বলেননি, কিন্তু তার মনোভাবও এমনই ছিল। যোদ্ধারা কখনো শান্তির ধ্বজা তোলেন না। তাদের একটাই আপ্তবাক্য, আ টুথ ফর আ টুথ অ্যান্ড অ্যান আই ফর অ্যান আই। আর্মির অবিশ্বাস ও প্রতিহিংসার আগুন এমনিতেই কার্গিলের যুদ্ধের পর কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এবার তাতে যেন ঘৃতাহুতি পড়ল। তাদের সন্দেহ এবার বিশ্বাসে পর্যবসিত হলো। গুপ্তশত্রু আশেপাশেই আছে এবং কড়া নজর রাখছে। সে যে কেউ হতে পারে, যে কোনো বেশে থাকতে পারে। ইতিমধ্যেই একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল মনোজের, যাকে বলে আনক্যানি ফিলিং। বারবার তার মনে হচ্ছিল কেউ আড়াল থেকে তাদের দেখছে। একজোড়া অনভিপ্রেত চোখের উপস্থিতি মুহুর্মুহু টের পাচ্ছিলেন তিনি। প্রতি পদক্ষেপেই অনুভব করেছিলেন যে কেউ তাদের লুকিয়ে জরিপ করছে, তাদের গতিবিধি মাপছে। শকুনের মতো একটা তীব্র তীক্ষ্ণ শিকারী দৃষ্টি প্রতিপক্ষের প্রত্যেকটা চাল গোপনে বুঝে নিচ্ছে, কিন্তু হাতে কোনো প্রমাণ ছিল না। মনোজ তার এই অনুভূতির কথা কাউকে বলেননি, কিন্তু অত্যন্ত সতর্ক ছিলেন, যার ফল মিলল হাতে নাতে। এক রাতে প্রহরারত অবস্থাতেই আবার সেই অস্বস্তি তাকে ঘিরে ধরল।
সীমান্তের হিমেল হাওয়ার কামড়, প্রহরীর সহজাত সতর্কতা, রাত জাগার ক্লান্তিকেও ছাপিয়ে প্রখর হয়ে উঠল সেই অদ্ভুত অনুভব। কেউ দেখছে, কেউ আছে তার আশেপাশে, আছেই। তিনি বিদ্যুৎ বেগে ফিরলেন পিছন দিকে। স্পষ্ট দেখলেন বরফে চাপা পড়া একটা পাথরের পিছনে একটা ছায়ামূর্তি লুকিয়ে লুকিয়ে নজর রাখছে তার ওপর। স্পাই, শত্রুপক্ষের চোর। এই কনবে, চেঁচিয়ে উঠলেন মনোজ গুপ্তা। তার আশেপাশে রক্ষীরাও ছুটে এলেন নাইট ডিউটিতে থাকা ধীমন্ত। গুপ্তচরটি পালাবার বিন্দুমাত্র সুযোগ পায়নি। তার আগেই তাকে ঘিরে ধরে সশস্ত্র সেনাবাহিনী। অনেকগুলো জোরালো টর্চের আলো স্পষ্ট দেখা গেল তার অবয়ব। ধূসর চাদরে মোড়া একটা মানুষ, মুখ ঢাকা থাকলেও চোখ দুটো আলোয় ঝিকিয়ে উঠল। কিন্তু কি অদ্ভুত সে চাউনি! তার চোখে চোখ পড়তেই রক্ত হিম হয়ে গেল ধীমন্তের। এমন চোখ কি কোনো মানুষের হয়? হতে পারে? অসম্ভব কঠিন, অথচ বরফের মতো শীতল সে দৃষ্টি। তার কোনো ভাষা নেই। এক অদ্ভুত ঔদ্ধত্যে মানুষরা তাকিয়ে আছে তাদের দিকে। কোনো ভয় নেই তার। শালা, সোয়ার্গী অলাদ, হারামজাদা! হাতের বেনেটটার বাঁট তার মুখে ঘুরিয়ে সপাটে মারলেন মনোজ। লোকটা মুখ থুবড়ে পড়ে গেল। সজোর আঘাতে তার নাক বেয়ে গলগলিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। সাদা বরফের ওপরে যেন কেউ বিছিয়ে দিল লাল কার্পেট। কিন্তু আশ্চর্য, তারপরেও লোকটা একটুও ভয় পেল না। যন্ত্রণা সূচক একটা শব্দ বেরোলো না তার মুখ থেকে, বরং সে ফিরে তাকালো ওদের দিকে। চোখে সেই বরফ শীতল দৃষ্টি, অদ্ভুত এক বেপরোয়া ভাব। মনোজের মনে হলো লোকটা মনে মনে ব্যঙ্গের হাসি হাসছে আর বলছে, যা খুশি কর, পরোয়া করি না। তেরি তোক! ব্যানারটাকে তাক করে গুপ্তচরের দিকে মার করে তেড়ে গেলেন মনোজ। কিন্তু লোকটার চোখের পলকও পড়ল না। সাপের মতন ভীষণ শীতলতা নিয়ে তাকিয়ে আছে সে, কোনো বিকার নেই। ধীমান মনে মনে স্বীকার করতে বাধ্য হলেন লোকটার কলজে আছে। চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে সশস্ত্র ভারতীয় সেনা, সামনে উদ্যত ব্যানেটের ফলা। তা সত্ত্বেও সে একটু ভয় পাচ্ছে না, একটুও না। অমন অনমীয় শত্রুর সামনে থমকে গেলেন মনোজ গুপ্তাও। খণ্ড মুহূর্তের জন্য হয়তো বা বিচলিতও হলেন। উদ্দেশ্য ছিল শত্রুকে কুপিয়ে মারা, কিন্তু প্রতিপক্ষের তেজ দেখে পরিকল্পনা পাল্টালেন তিনি। ব্যানারটাকে তার বুকে ঠেকিয়ে বললেন, কে তুই? কোথা থেকে এসেছিস? লোকটা তার দিকে সাপের দৃষ্টিতে তাকালো। তার মুখ রক্তে ভেসে যাচ্ছে, তবু একটি কথা বলল না, বরং নিঃশব্দে হাসলো। শয়তানের হাসি, ইঙ্গিত স্পষ্ট, মেরে ফেললেও সে মুখ খুলবে না। এভাবে হয় না, টর্চার না করলে এ শালা কিছু বলবে না। চল। লোকটার কামিজ ধরে তাকে টেনে তুললেন মনোজ গুপ্তা। হিড় হিড় করে টেনে নিয়ে চললেন বাংকারের দিকে, তার পিছন পিছন ধীমন্ত সহ বাকি সঙ্গীরাও। এর পরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ। সারা রাত লোকটার ওপর অত্যাচার করে গেলেন সেনাবাহিনী। তাদের বুঝতে বাকি ছিল না যে এই শত্রুপক্ষের খবরের দৌলতে বারবার জওয়ানদের ওপর আক্রমণ হচ্ছে। এই লোকটার জন্যই আজ অভিজিৎ পাণ্ডে বিস্ফোরণের শিকার। এই শয়তানের জন্যই প্রত্যেকবার ক্ষতবিক্ষত রক্তাক্ত হয় দেশের মাটি। কিন্তু ও একা নয়, নির্ঘাত ওর পিছনে পুরো একটা গোষ্ঠী রয়েছে। প্রতিহিংসায় উন্নত জওয়ানরা ভীষণ আক্রোশে পেটাতে শুরু করলো তাকে। মারতে মারতে বোধহয় দেহের সব হাড়ই গুঁড়ো গুঁড়ো করে দিল। আর লাগাতার প্রশ্ন করে গেল, আর কে আছে তোর সঙ্গে? কে পাঠিয়েছে তোকে? কাদের হয়ে কাজ করছিস তুই? তোর বাকি সঙ্গীরা কোথায় বল? কিন্তু কোনো প্রশ্নেরই কোনো উত্তর নেই। জওয়ানরা মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। হাঁপিয়ে গেলেন স্বয়ং মনোজ গুপ্তাও। মারের চোটে লোকটার কপাল মুখ ফেটে দরদর করে রক্ত পড়ছে।
সারা গায়ে কালশিটে, উঠে বসার শক্তিটুকুও নেই। তার শ্বাস টানার শব্দে স্পষ্ট যে কষ্ট হচ্ছে। তারপরও লোকটা হাসল। হয় সে উন্মাদের হাসি, নয়তো পিশাচের। তার বরফ কঠিন দৃষ্টি মুখর হয়ে বলে দিল, যত টর্চার করার করে নাও শালো, কিন্তু একটা শব্দও করব না। আচ্ছা, এত হিম্মত হারামি? মনোজ গুপ্তার মাথার তখন রক্ত চড়ে গেছে। তখন হিংসা কুটিল দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। এদের জন্যই শত্রুপক্ষ আক্রমণ করার সাহস পায়। এদের জন্যই অভিজিৎ মর্মান্তিকভাবে শেষ হয়ে গিয়েছেন। ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। ধীমন্ত? তিনি ধীমন্তের দিকে ফিরলেন। নামক, মির্চি আর ছুরি নিয়ে আসো তো, আমিও আজ এর শেষ দেখে ছাড়ব। সত্যি সেই অবধি দেখেছিল আর্মি। নিষ্ঠুরতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল তাদের অত্যাচার। ধীমন্ত আর মনোজের লোকটির এক একটি নখ ধরে ধরে গোড়ার শুদ্ধ উপড়ে ফেলল। তবুও সে টু শব্দটিও করল না। তার দেহ চিরে চিরে নুন আর লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। আর্মি বুটের নিষ্ঠুর আঘাতে তার দেহে কালশিটে পড়ল। কিন্তু তারপরও লোকটার কোনো বিকার নেই। সে গুম হয়ে আছে, রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়েছে। কষ্টে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জলও পড়ছে। তবু একটি শব্দও উচ্চারণ করছে না, এমনকি একটি কাকরত্তিও নয়। মনোজ আর ধীমন্ত সব বিষয়ে দেখলেন আর্মির অত্যাচারের সীমা আছে, কিন্তু এই মানুষটির নৈশব্দের বোধহয় কোনো সীমা পরিসীমা নেই। বরং এখনও সে হাসছে। একটি গুপ্তচরের কাছে হেরে যাচ্ছে ভারতীয় সেনা। এ কী ধরনের মানুষ? মনোজের চোখে রক্ত জমল। ফাইন, হি ইজ ইউজলেস। যখন ও কিছু বলবেই না, তখন ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। ওর সেই হালই করব যা একজন স্পাইয়ের হওয়া উচিত। তখনও সীমান্তের সূর্যোদয় হয়নি। সবে অন্ধকার একটু একটু করে ফ্যাকাশে হচ্ছে। তার মধ্যেই টেনে হিচড়ে রক্তাক্ত মানুষটাকে নিয়ে যাওয়া হলো বদ্ধভূমিতে। শেষবারের মতো ধীমন্ত জানতে চাইলেন, কিছু বলবি? উত্তরে সেই আদি ও অকৃত্রিম একরাশ নীরবতা, সেই নির্ভীক বেপরোয়া চাউনি। সেনারা আর অপেক্ষা করল না। এক মুহূর্তের স্তব্ধতা। পরক্ষণেই সীমান্তে নৈশব্দ খান খান করে গর্জন করে উঠল একাধিক AK-47। গল্পটা এক নিঃশ্বাসে শেষ করে পানীয়র গ্লাস তুলে নিলেন মনোজ গুপ্তা। হতাশভাবে বললেন, আমরা শালাকে কুত্তার মতো গুলি করে মেরেছিলাম, কিন্তু একটাই আফসোস রয়ে গেল, লোকটাকে কিছুতে ভাঙতে পারিনি আমরা। সারা হারামখোর মরে গেল, অথচ একটা কথাও বলল না। এটা আমাদের পরাজয়। ধীমন্ত যোগ করলেন, যখন ওকে গুলি করে মারা হচ্ছিল, তখন ওর চোখ দেখেছি আমি। সেম এক্সপ্রেশন। ভয় নেই, দুঃখ নেই, কান্না নেই, ইনফ্যাক্ট কিছু নেই। রাইফেলের সামনে দাঁড়িয়েও ও হাসছিল। ড্যামেট! চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে মদের গ্লাসটা টেবিলের ওপর সশব্দে রাখলেন কর্নেল গুপ্তা। সেই হাসিটা আজও আমি ভুলিনি। আজও সেই হাসিটা আমায় মক করে, হন্ট করে। নীলম এতক্ষণ মুখ নিচু করে গোটা ঘটনাটা শুনেছিলেন। এবার মুখ তুলে ঠান্ডাভাবে প্রশ্ন করলেন, কর্নেল গুপ্তা, বহুবার আপনি এই ঘটনাটা বলেছেন, কিন্তু একটা তথ্য দিতে বোধহয় ভুলে গিয়েছিলেন। কর্নেল গুপ্তা একটু অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিলেন। নেশাজড়িত ভঙ্গিতে বললেন, কোন তথ্য? তীর বেগে প্রশ্ন এলো। সেই স্পাই তথা লোকটার বয়স কত ছিল? আ স্পাই ইজ আ স্পাই। তিনি একটু বিরক্ত হয়েই বললেন, তার আবার বয়স কি? নীলম শেরওয়াত একটু থেমে বললেন, তার বয়স বোধহয় 8 বছর ছিল, তাই না? লোক নয়, 8 বছরের বাচ্চা ছেলে ছিল। নো? ধীমন্তের মাথায় যেন বাজ পড়ল। তড়িদাহতের মতো কেঁপে উঠলেন তিনি। নীলম, তুমি? কিন্তু মেজরকে বাক্যটা শেষ করতে না দিয়েই নীলম আপন মনেই বলতে থাকলেন,
সে আপনাদের কোনো কথার জবাব দেয়নি কারণ সে কথা বলতে পারত না। আপনাদের কোনো হুমকি তার কানে যায়নি কারণ সে কানে শুনতে পেত না। সে আপনাদের শত অত্যাচারেও টু শব্দটিও করেনি কারণ ঈশ্বর তার মুখে প্রয়োজনীয় ভাষাটুকুও দেয়নি। এমনকি যন্ত্রণার প্রকাশের অভিব্যক্তিও তার ছিল না। যে দৃষ্টিকে আপনারা শয়তানের দৃষ্টি ভেবেছিলেন, আসলে তা একজন জড়বুদ্ধি সম্পন্ন মানুষের ভাষাহীন দৃষ্টি ছিল। সে বেচারি তোর একটুকু ঠিক মতো বোঝেনি যে তাকে নিয়ে ঠিক কি করা হচ্ছে। যে হাসিটাকে আপনারা ব্যঙ্গাত্মক ভাবছেন, আসলে তা হাসি নয়, এক অসহায় মানুষের কান্না, যার ভাষা বোঝার ক্ষমতা একমাত্র তার দিদিরই ছিল। সে কোনো স্পাই ছিল না। কর্নেল গুপ্তা স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ধীমন্ত বাকশক্তি রহিত। প্রথমে ঘটনাটা বুঝতে পারিনি, কিন্তু কর্নেল মুখে বারবার শুনতে শুনতে আমি মর্মান্তিক সত্যিটা উপলব্ধি করেছি। নীলমের চোখ দুটো রক্তাক্ত হয়ে উঠেছে। সেই ধূসর রঙের চাদর পরেই সে নিখোঁজ হয়েছিল। সেই ভাষাহীন শীতল দৃষ্টি একমাত্র তারই ছিল। সেই অদ্ভুত বোকাটে হাসির মতো কান্না, সেই নীরবতা, সব কিছুই মিলে গেল। আমি ভেবেছিলাম হয়তো তুষারঝড়ের মধ্যেই সে ভুল করে বর্ডার ক্রস করে চলে গিয়েছে, হয়তো তাকে শত্রুরা মেরে ফেলেছে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। প্রচণ্ড একটা কান্না এসে তার কণ্ঠরোধ করে দিল। অনেক কষ্টে অদম্য কান্নার বেগ সামলে নিয়েছেন নীলম। একটা গভীর শ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে ফের বললেন, বেশ কিছুদিন আগেই আমি আসল ঘটনাটা বুঝতে পেরেছি। শুধু অপেক্ষায় ছিলাম এই গল্পটা আপনি আবার কবে বলবেন। বলতে বলতে স্তম্ভিত বিহ্বল ধীমন্তের দিকে তাকালেন তিনি। কর্নেল গুপ্তা বা গোটা আর্মিকে শাস্তি দেওয়া অধিকার আমার নেই মেজর শেরওয়াত, কিন্তু তোমার অন্তত একটা শাস্তি প্রাপ্য। সেই দিদি যে তার একমাত্র ভাইকে মায়ের মতো করে বুকে আঁকলে রেখেছিল, সে তোমাকে শুধুমাত্র একটাই শাস্তি দিতে পারে। তোমাকে আমি সব সুখ দিয়েছি, এবার আমার যন্ত্রণাটাও নাও। ধীমন্ত কিছু বোঝার আগেই বিদ্যুৎ বেগে তিনি প্রায় ছিনিয়ে নিয়ে কোলে তুলে নিলেন 3 বছরের শিশুপুত্রকে। স্বামীর দিকে তাকিয়ে হাসলেন। ধীমন্তের মনে হলো এই হাসি অবিকল সেই 8 বছরের স্পাইয়ের হাসির মতো। হাসি নয়, কান্না। সরি ধীমন্ত, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার। কথাটা ছুঁড়ে দিয়েই তীর বেগে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পাগলের মতো তার পিছন পিছন ছুটলেন ধীমন্ত। মেজর গুপ্তাও দৌড়লেন তার পিছনে। রজনী স্থবির মুখ হয়ে বসে আছে। তখনও হয়তো গোটা ব্যাপারটা উপলব্ধি করে উঠতে পারেননি। মদ্যপানের শিথিলতার দরুন দুজন পুরুষের পায়ের পেশি সঙ্গ দিচ্ছিল না। জোরে দৌড়াতে দৌড়াতেই আচমকা মুখ থুবড়ে পড়লেন ধীমন্ত শেরওয়াত। ভয়ার্ত বিহুল চোখে দেখলেন নীলম টিউলিপের বাগানকে দলিত মথিত করে দিয়ে সোজা এগিয়ে যাচ্ছে খাদের দিকে। সেই ভয়ঙ্কর খাদ। নীলমের কোলে তার আতজ্য, তার একমাত্র শিশুপুত্র। সামনে খাদ। 2রা এপ্রিল 2019। খাদের শূন্য বুক থেকে হু করে ঠান্ডা হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল মানুষটার গায়ে। অন্ধকারের মধ্যেই সে উচ্চারণ করল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার। এভরিথিং ইজ ফেয়ার। শেষ বাক্যটার শেষে যেন এক অর্থহীন জিজ্ঞাসা। খাদ নিরুত্তর। সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, যেন নির্বাক এক দর্শক মাত্র। শুধু 2 হাত বাড়িয়ে রোজই অপেক্ষা করে এই প্রশ্নকর্তাকে বুকে টেনে নেওয়ার জন্য। প্রতি রাতে সে উন্মুখ হয়ে থাকে এই মানুষটির জন্য। হয়তো সেটাই তার একমাত্র উত্তর। Follow and subscribe for more updates.